নমস্কার, আমি সৌরভ এবং আপনারা দেখছেন এক ঘর সৌরভ দ্য বঙ্গ নিউজ চ্যানেলে। প্রথমেই আপনাদেরকে বলি যে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার আগের ভিডিওসগুলো এত পরিমাণে দেখার জন্য এবং এতটা ভালোবাসার জন্য। আই রিয়েলি ফিল ভেরি প্রিভিলেজড অ্যান্ড অনার্ড, এবং সঙ্গে একটুখানি টেনশনও বেড়ে গেছে, কারণ এখন থেকে আমার মনে হচ্ছে আমার নিজের প্রতি চাপটা একটু বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আই এম চুজিং দ্য সাবজেক্টস, আই এম চুজিং দ্য স্টোরিজ ভেরি ডেলিকেটলি উইথ মাই ক্রিয়েটিভ টিম, এবং আশা করি এরমভাবেই আপনারা ভালোবাসতে থাকবেন। সো নাও আজকের যে আমি বসবো এবং আপনাদের সঙ্গে কথা বলবো, বা কোন সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা নিয়ে যদি বলতে চাই, তাহলে এইটুকুই বলতে হবে যে আজকে আমার শোতে আমি এমন একজনের সঙ্গে কথা বলবো, বা তার দিকে প্রশ্নের আমি তীর ছুঁড়ে মারবো। সে একজন খুবই নামী ডক্টর, এবং সে আমাদের সমাজকে সত্যটা বলবে। কারণ আমরা সবাই জানি যে অনেক ভুল তথ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চলছে, এবং সবাই লাইক করছে, শেয়ার করছে, এবং আস্তে আস্তে ওই চাইনিজ হুইসপার যেরকম ছিল যে আমি যদি ভুলটা কানে বলি, সে আরও 10 জনকে গিয়ে বলছে, এবং সেইটা গিয়ে পুরো ব্যাপারটাই কিন্তু ভুলে পরিণত হচ্ছে, এবং মানুষ কিন্তু ভুল জানছে। তো সেক্ষেত্রে আজকে আপনাদের সামনে যারা আমার ভিডিওস দেখছেন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, তাদের সামনে আমি সত্যটা ধরার জন্যই আজকে এই এপিসোডটা আমি অ্যারেঞ্জ করেছি। এবং আমি যার কথা বলছি সে হচ্ছে ডক্টর অরিত্র গুহ, ও এমডি ইন পিডিয়াট্রিক্স। এবং আজকে অরিত্রকে আমার সাথে নিয়ে আসার কারণ এইটাই যে যখন এই রিসেন্ট পাস্ট COVID-19 হানা দিল সারা বিশ্বের বুকে, তো তখন আমি প্রথম ওকে ফোন করেছিলাম, এবং ওর কাছ থেকে শুনতে পাই যে অনেক ভুল তথ্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে আমি চাই যে আমার জনতা, দ্য বঙ্গ নিউজের জনতা একদম সত্যিটা জানুক। তো সেক্ষেত্রেই আজকে অরিত্রকে ভার্চুয়ালি আমার সাথে নিয়ে আসা। চলুন আজকের এপিসোড শুরু করা যাক। ওকে, হ্যালো অরিত্র হাই। ওকে, তো আশা করি ভালো আছিস এবং ভালো কাজ করছিস, সেইটার জন্য আমি প্রচণ্ড গর্ববোধ করি। থ্যাংক ইউ সৌরভ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু টক। এটা কিছুই না, একটা দুজন বন্ধুর মধ্যে একটা মানে জাস্ট এ ডিসকাশন, খুব ইনফর্মাল একটা ডিসকাশন। আমি আমার পার্সপেক্টিভ থেকে আমার যা যা মনে হয় করা উচিত মানুষের, এবং করোনাকে ফাইট করার জন্য যেটুকু করা দরকার সেটুকু করলাম। অ্যাজ আ ডক্টর I would be very happy if people are thankful for what people are doing all over the world, India এবং বিভিন্ন কান্ট্রিতে। ডক্টরস, নার্সেস, পুলিশ পার্সোনাল এবং হসপিটাল স্টাফ, শুধু ডক্টরস, নার্সেস, পুলিশ পার্সোনাল না, there are a lot of people involved. কিছু হসপিটাল স্টাফ আছে, যে অ্যাম্বুলেন্স ড্রাইভার করোনা পেশেন্টদের ট্রান্সপোর্ট করছে, কিছু জিডিএ আছে যারা রেগুলার গ্রুপ ডি স্টাফ আছে, কিছু সাফাই কর্মী আছে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আই থিঙ্ক দে ডিজার্ভ আ লিটল বিট অফ ক্রেডিট তারা যে কাজটা করছে। তো হোপফুলি পিপল উইল বি রেসপন্সিবল টুয়ার্ডস দেম অলসো, এবং তাদের প্রতিও একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি মানুষের থাকা উচিত। আই হোপ পিপল উইল হ্যাভ দ্যাট। আর এটাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে খাওয়া দাওয়া করো, নিজের ইমিউনিটি বিল্ড করো, আর সেফলি থাকো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। আনলক 1.0 যেটা শুরু হয়েছে, তাতে যা যা সরকারি ডিরেক্টিভস আছে সেগুলো মেনে চলো, অ্যান্ড হোপফুলি উইল গেট ওভার দিস ভেরি সুন। সময়ের অপেক্ষা। রাইট। তো আজকে যেরকম তোকে আমি ফোনে অলরেডি বলেছি যে কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করবো, সেগুলোর উত্তর আমি চাইবো তুই আমায় দিস, এবং অবভিয়াসলি মানুষ জানতে পারবে সেই সত্যটা কি। দ্য বঙ্গ নিউজ, আমার বাংলা, আমার গর্ব। ওকে, প্রথম প্রশ্ন। অনেকদিন ধরে মাথায় আমার এই প্রশ্নটা ঘুরছে, এবং আমি চাই যে মানুষ জানুক, আমিও জানি যে উত্তরটা কী। সেটা হলো, এতদিন ধরে তো লকডাউন ছিল, এতদিন ধরে আমরা সবাই লকডাউন পালন করেছি কয়েকজন ছাড়া, তাহলে এখন এত করোনা পজিটিভ হওয়ার কারণটা কি, তোর কি মনে হয়? এটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে এটা কিন্তু আমাদের মতো একটা রিসোর্স পুয়ার কান্ট্রিতে দিস ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্য লকডাউন। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট ওয়াজ বাইং টাইম। আমাদের সরকার কিন্তু এই টাইম ফ্রেমটা আমাদের দরকার ছিল যে নিজেকে প্রিপেয়ার করার জন্য।
আজকে আমাদের দেশে যে পরিমাণ টেস্টিং হচ্ছে, যে পরিমাণ ল্যাব কিটস অ্যাভেলেবল, যে পরিমাণ ভেন্টিলেটর আছে, ফেসিলিটিস তৈরি হচ্ছে, কোয়ারেন্টাইন সেন্টার, হসপিটাল, কোভিড হসপিটাল তৈরি হয়েছে, এগুলো কিন্তু একদিন দুদিনে তৈরি করা কোনো সরকারের পক্ষে পসিবল ছিল না। তো সেই টাইমটা আমাদের দরকার ছিল, সেই টাইমটা কিন্তু গভর্নমেন্ট তৈরি করার জন্যই এই যে লকডাউন পিরিয়ডটা আমাদের কাছে খুব নেসেসারি ছিল। অ্যাট দি এন্ড অফ দ্য লকডাউন আজকে আমরা দাঁড়িয়ে যে দেখছি 2 লাখ কেস, এটা যদি লকডাউনটা না ইম্পোজ হতো সেই নাম্বার অফ কেসেস কিন্তু হয়তো দেখা যেত 2 কোটি ছাড়িয়ে গেছে। আমাদের 130 কোটির দেশ, এখানে 2 কোটি কেস হওয়া কিন্তু ইটস নট আ বিগ ডিল। কিন্তু আজও যে কেসটা 2 লাখে আছে, তার একটা প্রাইমারি কারণ কিন্তু যে এই লকডাউনটা ইম্পোজ হয়েছিল। সেটা যেমন প্রথম কেস। সেকেন্ডলি হচ্ছে যে এখনও কেন এত পজিটিভ হচ্ছে, তার কারণ হচ্ছে এখন আমরা টেস্ট বেশি করছি, এখন আমাদের কাছে টেস্টিং ফেসিলিটিস বেশি আছে, আমাদের কাছে কিটের সংখ্যা বেশি আছে। আমরা পার ডে আগে যত টেস্ট করছিলাম এখন তার থেকে অনেক বেশি টেস্ট করছি। তো যেহেতু আমরা অনেক বেশি টেস্ট করছি সেহেতু বেশি পজিটিভ হচ্ছে। তো সেইটা তো আমাদের মানতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে লকডাউন অমান্য হয়েছে, সেগুলো তো আমরা কিছু করতে পারবো না, সেগুলো আমাদের সেইভাবে ডিল করতে হবে। বাট আদারওয়াইজ কিন্তু লকডাউনের কারণেই আজকে হয়তো যে টোটাল নাম্বার অফ কেসেস সেটা কিন্তু একটা আউট অফ কন্ট্রোল এখনও চলে যায়নি। তো এইটাই হচ্ছে মেইন যে লকডাউন হওয়ার পজিটিভ দিক কি, লকডাউন কেন জরুরি ছিল। আচ্ছা তুই আমার একটা কথা বল, ইন্ডিয়া কি স্টেজ 3-তে, মানে এত পুরো চারিদিকে মানুষজন কথা বলে আমি কিছু বুঝতে পারি না, ইন্ডিয়া কি স্টেজ 3-তে ঢুকে গেছে? হ্যাঁ, এইটা যেটা জিজ্ঞেস করছে যে আমরা কি স্টেজ 3-তে ঢুকে গেছি। স্টেজ 3 অফ আ প্যান্ডেমিক হচ্ছে সেই স্টেজটা যেখানে আমরা একটা কেসের সোর্সটা ট্র্যাক করতে পারি না। মানে একটা ডেফিনিট ট্রাভেল হিস্ট্রি বা একটা পজিটিভ কেসের ডেফিনিট কন্ট্যাক্ট, এইটা যেখানে আমরা পাই না, সেক্ষেত্রে তখন আমরা বলি যে কমিউনিটিতে ট্রান্সমিশন হচ্ছে এবং কমিউনিটিতে স্প্রেড হয়ে গেছে, কোথা থেকে কেসটা আসছে সেটা বোঝা যাচ্ছে না। এবারে এইটা কিন্তু আমরা টোটালি ডিনাই করতে পারি না, কারণ কিছু কিছু লেভেলে কিন্তু আমাদের স্টেজ 3 ট্রান্সমিশন বা কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, শুরু হয়ে গেছে বা হয়েছে। সেটা কিন্তু তুমি যতই চেষ্টা করো সেটাকে পুরোপুরি ডিনাই করা যায় না। তো সেইটা একটা দিক, যেমন তার সাথে এটাও ঠিক কি এরকম বড় একটা আমাদের মতো একটা হিউজ কান্ট্রিতে যেখানে সো মাচ অফ পিপল, 130 কোটির পপুলেশনে এই জিনিসটা তুমি টোটালি আটকেও রাখতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু এই আবার আমাদের যে পার্সোনাল প্রোটেকশনের ব্যাপারটা, যে নিজেদের ক্ষেত্রে পার্সোনাল প্রোটেকশন নেওয়া এবং দ্য ইউথ বা দ্য পিপল অফ কান্ট্রি হ্যাজ টু বি আ রেসপন্সিবল সিটিজেন, দে হ্যাভ টু বিহেভ রেসপন্সিবলি। সেইটা যদি মানুষজন না করে, না শেখে, সেক্ষেত্রে কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন বাড়বে। তো সেইটা এখনও অবধি যা সিচুয়েশন আছে, সেক্ষেত্রে হয়তো স্টেজ 3 প্রপারলি অনেকেই ডিনাই করবেন, বাট স্টেজ 3 হয়েছে হয়নি সেটা নিয়ে অনেক ডিবেট আছে। সেটা টেকনিক্যাল টার্ম, আমি সেটা তোমাদের সাথে ডিসকাস করতে চাই না। বাট যেটা কোয়েশ্চেনটা করলো যে স্টেজ 3-তে কি ঢুকে গেছি, এইটা কিছু কিছু লেভেলে ডেফিনেটলি আমাদের হয়েছে কমিউনিটি ট্রান্সমিশন, সেটা কিন্তু ডিনাই করা যাবে। গট ইট, বুঝতে পেরেছি। আরে তুই আমি একটা কথা বল, যখন এত পরিমাণেই যখন কোভিড, আমরা সবাই জানি সারা বিশ্ব জুড়ে কোভিড-19-এর প্রকোপে মানুষ কত মানুষ নেই আর এই পৃথিবীর বুকে জাস্ট এই কোভিড-19-এর জন্য। তো সেক্ষেত্রে ভারতবর্ষ তো কম যাচ্ছে না, কম কেসেস হয়নি। তো সেক্ষেত্রে এত যখন কেসেস, তখন এই লকডাউনে হঠাৎ করে হালকা এই যে ছাড় দেওয়া হলো, সেটা কি হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ দিস আ রাইট ডিসিশন? এখানে একটা জিনিস আছে কি, দেখো, করোনা ইজ নট গোয়িং ইন। করোনা এমন একটা ডিজিজ, এটা কিন্তু ইটস হিয়ার টু স্টে। সো লকডাউন কন্টিনিউ করে বাড়ি বসে থাকা, দ্যাট ইজ নো মোর আ ফিজিবল অপশন। তার কারণ হচ্ছে ইকোনমি ইজ গোয়িং ডাউন। ইন্ডিয়ার আমাদের যে ইকোনমি আছে সেটা কিন্তু উইথ টাইম ইটস গেটিং হ্যাম্পার্ড। বিভিন্ন সেক্টরে বলো, সব অল ওভার দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইজ হ্যাম্পার্ড। বাট ইন্ডিয়ার মতন একটা কান্ট্রিতে যেখানে ইকোনমিক কন্ডিশন আমাদের অতটাও না, সেখানে কিন্তু লকডাউন কন্টিনিউ করা মানে ইকোনমিক ক্রাইসিস আরও বাড়বে। এবারে তার সাথে আমাদের কি হবে যে আমাদের কিন্তু উই হ্যাভ টু লার্ন টু লিভ উইথ করোনা। আমাদের এটা অ্যাকসেপ্ট করেই নিতে হবে যে আমাদের কিন্তু করোনার সাথে বাঁচতে হবে। তো সেই ক্ষেত্রে
লকডাউন খোলা উচিত কি উচিত না সেটারও ডেফিনেটলি গভর্নমেন্টের একটা ডিসিশন, সেটা আমি কমেন্ট করার কেউ না। কিন্তু এটা ঠিক কথাই যে লকডাউন কন্টিনিউ করাটাও ইজ নট ফিজিবল ফর দ্য গভর্নমেন্ট, এটা তোমাকে মানতে হবে। কতদিন তুমি লকডাউন কন্টিনিউ করবে? একটা টাইমে তো খুলতেই হবে তোমাকে লকডাউন। এবং তার জন্য আগেন মানুষ হ্যাজ টু বি মোর রেসপন্সিবল। আনলক ফেজ 1 শুরু হয়ে গেছে আমাদের, তো পিপল নিড টু বি মোর রেসপন্সিবল এখনো। আচ্ছা, তোর কি মনে হয় লকডাউন কি বাড়ানো উচিত? আমি জানি অনেকের অনেক ক্ষতি হচ্ছে, ইকোনমি ইজ গোয়িং ফর টস, বাট স্টিল মানে মানুষের জীবন আগে। তো সেক্ষেত্রে তোর কি মনে হয় লকডাউন বাড়ানো উচিত বা কঠোর করা উচিত? হোয়াট ইজ ইউর টেক? এখানে একটা জিনিস বলতে হবে, এটা হচ্ছে লকডাউন এক্সটেন্ড করাটা অলওয়েজ অ্যাডভাইসেবল, সেটা সবসময় একটা ভালো দিক। মানুষ যদি বাড়ি থেকে না বেরোয় তাহলে করোনা হবে না। কিন্তু হাউ লং ইজ ইট ফিজিবল? এটা কতটা ফিজিবল এবং আদেও কি এটা সম্ভব? কতদিন তুমি লকডাউন করে রাখবে? লকডাউন ইজ নট আ পার্মানেন্ট সলিউশন, এটা কোনোদিন পার্মানেন্ট একটা সলিউশন হতে পারে না। করোনা এমন একটা ডিজিজ যে এটা কিন্তু 1 মাসের ব্যাপার না, যে 1 মাস পরে তুমি লকডাউন আর 1 মাস চালালে তারপরে 1 মাস পরে ডিজিজটা থাকবে না, এরকম কিন্তু না। এটা একটা লং টার্ম সলিউশন, লং টার্ম ডিজিজ এবং লং টার্ম এই জিনিসটা থাকবে। তো তাহলে মানুষকে এটাকে নিয়ে বাঁচতে শিখতে হবে। তো কাজেই লকডাউন বাড়িয়ে বাড়িয়ে ইকোনমিক ক্রাইসিস আরও তৈরি করার থেকে লকডাউন খুলে যদি মানুষ কাজ পায়, ফিরে কাজ করতে পারে, তাতে যদি ইকোনমিকটা কিছুটা রিস্টোর করা যায়, তো সেক্ষেত্রে সেটাই সবসময় আমাদের চেষ্টা হবে। হ্যাঁ, মানুষ হ্যাজ টু বি মোর রেসপন্সিবল, সেটা ইজ আ মানে মোর ইম্পর্টেন্ট থিং টু লুক অ্যাট রাইট নাও, সেটা বেশি দরকার। বাকি লকডাউন এক্সটেন্ড করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা ফিজিবল না মোস্ট কেসেসে। ওকে, নাও আমরা সবাই জানতে চাই এবং মানে এইটা নিয়ে ইনফ্যাক্ট আমার বাড়িতেও অনেক কথা হচ্ছিল যে এখন আমরা সবাই আস্তে আস্তে লকডাউনটা উঠে যাচ্ছে এবং সবাই নিজেদের কাজে ফিরছে, তো সেক্ষেত্রে আমাকেও ফিরতে হচ্ছে। এখন আর বাড়ি থেকে শুটিং করবো না, এবার আমরা ফ্লোরে গিয়ে শুটিং করবো। তো সেক্ষেত্রে আমি যে জানতে চাই এবং আমি চাই যে সবাই জানুক যে what are the precautions to be taken at this point of time after the lockdown is over? যখন লকডাউনটা এখন তুলে নেওয়া হচ্ছে আস্তে আস্তে, এখন আমরা কি কি প্রিকশনস নেব এবং ওই হাত ধোয়া, স্যানিটাইজিং, সোশ্যাল ডিস্টেন্সিং, রাইট, এইগুলো কি কি করতে হবে বা কি মনে হয় তোর, সেগুলো প্লিজ যদি একটু শেয়ার করিস। দেখ, প্রিকশনসের মধ্যে ফার্স্টে যেটা করতে হবে আমাদের কিছু একটা চেকলিস্ট বানাতে হবে যে আমাদের এই জিনিসগুলো চাই। মেইন থিং হচ্ছে যে লেটস নট প্যানিক, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে ইউ হ্যাভ টু লিভ উইথ কোভিডকে নিয়েই বাঁচতে হবে। এটা প্রথম জিনিস যেটা মানুষের অ্যাকসেপ্ট করা দরকার। দ্বিতীয় যেটা চেক বানাতে হবে সেটা হচ্ছে যে আমার পার্সোনাল প্রোটেক্টিভ গিয়ার কিছু কিছু চাই। তার মধ্যে কী কী আছে? মেইনলি মাস্ক, ফেস শিল্ড, স্যানিটাইজার। পার্সোনালি আমি খুব একটা গ্লাভস ইউজের পক্ষপাতী নয়, তার কারণ হচ্ছে তুমি একটা গ্লাভস পরেছো, সেই গ্লাভস পরে তুমি সব জায়গায় ছুটছ, সেইটা পরেই যদি তুমি আবার মুখ হাত মানে নাক মুখে হাত দাও, তুমি যেখানে টাচ করছো, গ্লাভসটাকে খুব একটা ওয়াইজলি ইউজ করা জিনিস। সেটা যদি তুমি সারাদিন পরে থাকো, সেটা দিয়েই সব কিছু করছো, তো দেন ইট ডাজন্ট সার্ভ ইটস পারপাস। তো বেসিক্যালি একটা কাজ করে তুমি যদি সঙ্গে সঙ্গে গ্লাভসটা ফেলে দিতে পারো, সেখানে গ্লাভস পরে লাভ আছে। বা যেটা আমাদের ক্ষেত্রে, ডক্টরসদের ক্ষেত্রে বা নার্সিং স্টাফদের ক্ষেত্রে, কোনো একটা প্রসিডিওর আমরা করতে যাচ্ছি, গ্লাভস পরে প্রসিডিওরটা করলাম, তারপরে গ্লাভসটা ডিসপোজ অফ করে দিলাম, রাইট রাইট, সেইগুলো ক্ষেত্রে গ্লাভস পরার আছে। বা সাপোজ তুমি বাজারে যাচ্ছ, গ্লাভস পরে গেলে বাজারের জিনিসপত্রগুলো টাচ করলে, বাট বি কেয়ারফুল যে সেই সময় ফেরার সেই গ্লাভস পরে হাতে তুমি অন্য কোথাও টাচ না করো, বিকজ তাহলে ডাজন্ট সার্ভ দ্য পারপাস। তো ফিরে এসে সেই গ্লাভসটা প্রপারলি ডিসপোজ অফ করে দাও, দ্যাট ইউ ক্যান ডু। কিন্তু সারাদিন গ্লাভস পরে থাকলে দ্যাট ইভেনচুয়ালি তার কোনো পারপাস হয় না, বরং তার থেকে খালি হাতে থাকলে তুমি প্রত্যেকবার বারবার করে স্যানিটাইজ করে নাও, হাত ধুয়ে নাও, দ্যাট হেল্পস। মাস্কের ক্ষেত্রে যেটা প্রাইমারি কথা বলা দরকার সেটা হচ্ছে এনি ট্রিপল লেয়ার মাস্ক উইল ডু, নট নেসেসারিলি যে একটা সার্জিক্যাল মাস্ক চাই, N95 মাস্ক চাই, বিকজ নর্মাল পিপল যারা অ্যাক্টিভলি কোভিড-19 পেশেন্টদের ডিল করছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ডাইরেক্টিভ নেই যে না N95ই পড়তে হবে, N99ই পড়তে হবে। সিম্পল কাপড়ের মাস্ক, 3 লেয়ার্ড সার্জিক্যাল মাস্ক উইল ডু। ফেস শিল্ড, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড আ ফেস শিল্ড, ইটস আ ভেরি সিম্পল থিং। একটা ফেস শিল্ড সেটা যদি ইউজ করতে পারো সেটা খুবই ভালো হয়।
তার সাথে যেটা হবে, এই সবগুলো ক্ষেত্রেই জিনিসটাকে ভালো করে স্টোর করা। আমি ফেস শিল্ড যেটা কিনলাম, ফেস শিল্ডটাকে যেখানে যেখানে ফেলে রাখলাম, সেগুলো যেন না হয়। সেটাকে মাস্কটাকে যেখানে যেখানে ফেলে রাখবো না। ইউ মেক আ প্যাকেট, ইউ মাস্কগুলোকে নাম্বারিং করো। তোমার কাছে সাপোজ 3টে মাস্ক আছে, তুমি মাস্কগুলোকে 1, 2, 3 নাম্বার করো। ডে 1-এ 1 নম্বর মাস্কটা পরো, ডে 2-তে বাড়ি এসে সেই মাস্কটাকে একটা প্রপার কাপড়ের ব্যাগে আলাদা করে রেখে দাও। ডে 2-তে তুমি মাস্ক নাম্বার 2 পড়ো, ডে 3-তে তুমি মাস্ক নাম্বার 3 পড়ো, ডে 4-এ গিয়ে আবার তুমি হয়তো মাস্ক নাম্বার 1 পড়লে। সো দ্যাট ইউ ক্যান ডু, দ্যাট ইজ আ সিম্পল টেকনিক দ্যাট উই অফেন ফলো। যেখানে মাস্ক আমরা রিইউজ করছি N95s, কিন্তু আদারওয়াইজ যদি সার্জিক্যাল মাস্ক হয়, সেটা যদি এভরিডে ডিসপোজ করা পসিবল হয়, তো ইটস ওয়েল অ্যান্ড গুড, ইউ ক্যান ডিসপোজ অফ। সেখানে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাস্ক কোথায় ডিসপোজ করছো। যে কোনো গ্লাভস বা মাস্ক, সেগুলো যেন প্রপারলি ডিসপোজ হয়। রাস্তায় ফেলে দিয়ে চলে গেলাম বা একটা মাস্ক খুলে ঘরের মধ্যে যেখানে সেখানে রেখে দিলাম, সেই জিনিসটা ইজ নট সামথিং দ্যাট ইজ অ্যাডভাইস। সেটা কিন্তু একটা রেসপন্সিবল সিটিজেনের কাজ না, সেইটা তোমাকে মাথায় রাখতে হবে। সেটা সেকেন্ডলি হচ্ছে, যত সম্ভব লেস টাচ করো নিজের মুখকে, হাত মানে নাক মুখ, যেটা আমাদের রুট অফ এন্ট্রি, চোখ নাক মুখ, এই জায়গাগুলোকে কম টাচ করো। বারবার করে হাত স্যানিটাইজ করো। যদি হাত ধোয়ার ফেসিলিটিস থাকে, বারবার করে হাত ধো। কাজ থেকে অফিস থেকে ফিরে এসে নিজের জামা কাপড়গুলো লিউকওয়ার্ম ওয়াটারে, গরম জলে, হালকা উষ্ণ গরম জলে ধুতে পারো। জুতোটা যত সম্ভব চেষ্টা করো বাইরে রাখার। যদিও এরকম খুব কমই দেখা গেছে যে জুতো দিয়ে ভাইরাস আসছে, বাট স্টিল এনিওয়ে। ও আচ্ছা। দ্বিতীয় হচ্ছে, লোকজনের সাথে একটা ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, যেটা মিনিমাম রেকমেন্ডেড 2 মিটার ডিস্টেন্স মেনটেন করো এক একজনের সাথে। তার সাথে হচ্ছে যে COVID-19 পেশেন্ট যদি বাড়িতে না থাকে, দ্যাট কেস কিন্তু একটা এখন নতুন নিয়ম উঠেছে বাড়ি ঘর স্যানিটাইজ করার। সেরকম কিন্তু যদি বাড়িতে তোমার অ্যাক্টিভ কোনো COVID-19 পেশেন্ট না থাকে, সেটা কিন্তু নেসেসারি না যে সারা ঘর স্যানিটাইজ করতে হবে। ইটস COVID-19 ভাইরাস, ইটস নট ইন দি এয়ার, ইটস অ্যান এরোসল ভাইরাস। সো এরকম না যে তুমি পার্কে ঘুরতে যেতে পারবে না, এরকম না যে তুমি হাঁটতে পারবে না ফাঁকা রাস্তায় সবসময়, যে সেই ব্যাপারটা নেই। তার সাথে যেটা হচ্ছে যে যখন হাত ধোবে, নর্মাল এনি সোপ উইল ডু। ইটস নট নেসেসারিলি যে সবসময় একটা অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ লাগবে, বিকজ দিস ইজ এ ভাইরাস, ইটস নট এটা একটা ভাইরাস, ব্যাকটেরিয়া না। তো যে কোনো নর্মাল সোপ দিয়ে বারবার করে হাত ধো, যত সম্ভব সেগুলো করতে পারো। আর তার সাথে বিল্ড ইউর ইমিউনিটি, ইট ওয়েল, বেশি করে জল খাও, এগুলো করা দরকার। আর বেসিক্যালি এটাই, মানে বেসিক্যালি তোমাকে নিজের কেয়ার নিতে হবে। বাড়িতে যদি বয়স্ক লোকজন থাকে, বাড়িতে যদি প্রেগনেন্ট উইমেন থাকে, ছোট বাচ্চা থাকে, তাদের চেষ্টা করো যতটা সম্ভব বাইরে না যেতে দেওয়া যায়, তাদের চেষ্টা করো যতটা সম্ভব আইসোলেটেড রাখা যায়। এই সবগুলো করতে হবে। এগুলো মেইনলি আমাদের এখনকার প্রিকশন। আস্তে আস্তে সবাইকে কাজে যেতে হবে, সবাই যাচ্ছেও কাজে, তো তাদের ক্ষেত্রে সেই সবগুলো দেখতে হবে। এবার আমার সেকেন্ড লাস্ট প্রশ্ন আমি বলতে পারি, তো সেটা হলো, এই করোনা, এই COVID-19, এটা কি সম্পূর্ণভাবে সরে যাবে পৃথিবীর বুক থেকে, মানে নাকি এটা থেকে যাবে? বা ইউ নো হোয়াট আই ওয়ান্ট টু সে, যে সবসময় কি ভয় থাকবে মানুষ? সারা জীবনটা কি ভয় কাটিয়ে দেবে? মানে এই বাইরের খাবার খেতে পারবে না, বা ওর কাছে যেও না, বা কেউ কাশলেই দূরে পালিয়ে যাওয়া, ইউনো, মানে সারা জীবন কি ভয় কাটবে এরকম ভাবে? এইটা একটা জিনিস, যেটা করোনা কিন্তু সম্পূর্ণ সরে যাবে এইটা আনলাইকলি। করোনা একটা অসুখ যেটা আমাদের জীবনে, যেমন আজকে দৈনন্দিন জীবনে আমাদের ম্যালেরিয়া, টিবি, ডেঙ্গু, পোলিও, চিকেন পক্স, এগুলো যেমন আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট হয়ে গেছে, মানুষ কিন্তু এখন আর সেগুলোকে অতটা ভয় পায় না। যে কোনো অসুখই একটা চিন্তার বিষয় মানুষের পক্ষে। কিন্তু আজকে আমার চিকেন পক্স হলে আমি নিশ্চয়ই সেটা নিয়ে কতটা ওয়ারিড হব না। চিকেন পক্সের ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, অ্যাডিকুয়েট ওষুধ অ্যাভেলেবল আছে। তো করোনারও কোর্সটা উইল ইভেনচুয়ালি বিকাম ওরকমই। করোনার যেটা চিন্তার বিষয় হচ্ছে যে দিস ইজ আ নোভেল ভাইরাস। আর নোভেল ভাইরাস কি, যেটার সম্পর্কে মানুষ এখনো অতটা জানে না। এটা একটা নতুন ডিজিজ, নতুন ভাইরাস। তো একটা নতুন জিনিসের যেটা সবসময় থাকে, সেটা হচ্ছে একটা লেভেল অফ আনপ্রেডিক্টেবিলিটি,
একটা লেভেল অফ আনসার্টিনিটি যে কী হতে চলেছে, তার কী প্রেজেন্টেশন, তার কোনো ওষুধ জানি না আমরা, তার কোনো ভ্যাকসিন নেই, তার কোনো কোর্স অফ দ্য ডিজিজ কীভাবে প্রেজেন্ট করে, বিভিন্ন লোকের মধ্যে বিভিন্নভাবে প্রেজেন্ট করছে, সেইগুলো সম্পর্কে এখনও আমাদের কাছে যথাযথ ইনফরমেশন নেই বা লোকজন অতটা জানে না। যত টাইম যাচ্ছে আস্তে আস্তে মোর পিপল উইল গেইন ইনফরমেশন, লোকজন পড়াশোনা করছে, রিসার্চ করছে, অ্যান্ড পিপল উইল ফাইন্ড আউট। আর ভ্যাকসিন যখন অ্যাভেলেবল হবে, ভ্যাকসিন ভারতীয় ওভার বিভিন্ন বাইরের আউটসাইড ইন্ডিয়া বিভিন্ন কোম্পানিজ কাজ করছে ভ্যাকসিন নিয়ে, ডিফারেন্ট স্টেজেস অফ ট্রায়ালেও তারা পৌঁছে গেছে। সো সুনার অর লেটার ভ্যাকসিন উইল কাম। আর যখন ভ্যাকসিন অ্যাভেলেবল হয়ে যায় তখন দ্য ডিজিজ বিকাম আ ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, একটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। আগে যেমন চিকেন পক্সের ভ্যাকসিন অ্যাভেলেবল, চিকেন পক্সের ভ্যাকসিন নিলে তোমার চিকেন পক্স হবে না। তো সেই রকম আস্তে আস্তে ওয়ান্স ভ্যাকসিন বিকামস অ্যাভেলেবল তখন আর করোনাকে নিয়ে ভয় পাওয়ার জিনিসটা নেই। করোনাকে নিয়ে ভয় পাওয়ার এখন যেটা কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে করোনা কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ একটা অন্য সাধারণ ইনফ্লুয়েঞ্জা, জ্বর, সর্দি, কাশির মতোই, কিন্তু সমস্যাটা কোথায় যে তাই এর ইনফেক্টিভিটিটা অনেক বেশি, একটা মানুষের থেকে অনেকজনকে ছড়ায়, এবং সেইটা খুব একটা ডেঞ্জারাস সাইন যে আমি আমার থেকে যদি আমি আমার আশেপাশে 5 জনকে ছড়িয়ে দিই, সেইটা একটা সমস্যা। এবং তার মধ্যে হয়তো একজন খারাপ হতে পারে, একজনের সমস্যা বেশি হতে পারে, সেইটা একটা করোনার ভয়। সেকেন্ডলি আনসার্টেনিটি বা আনপ্রেডিক্টেবিলিটি অফ আ নতুন ভাইরাস, সেইটা একটা ভয়ের বিষয়। থার্ডলি হচ্ছে যেহেতু আননোন ভাইরাস, তার কোর্স অফ ডিজিজ, কী কী ওষুধ কাজ করে, তাতে কী দিলে ভালো হয় মানুষ, সেইটা আমরা এখনও অতটা জানি না, সেই জন্য এটা নিয়ে এখন মানুষ ভয় আছে। কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে, যত রিসার্চ হবে, যত ভ্যাকসিন বেরোবে, তত সেই জিনিসটা চলে যাবে আমাদের মধ্যে, সেই ভয়টাও আস্তে আস্তে মানুষ উইল লার্ন টু লিভ উইথ করোনা। ওয়েল থ্যাংক ইউ এগুলো বলার জন্য। এবার আমার লাস্ট কোয়েশ্চেন, উইচ ইজ নট মাই কোয়েশ্চেন, বাট আমি তোকে বলবো যে তোর মাথায় যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইনফ্যাক্ট কোনো কিছু বলার থাকে তোর, ইউনো অ্যাপার্ট ফ্রম দিস যে প্রশ্নগুলো আমি করলাম, সেটা ছাড়াও যদি ইফ ইউ ওয়ান্ট পিপল টু নো এনিথিং এলস, তাহলে সেইটা প্লিজ যদি বলিস। আর কি বলার আছে এটার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে করোনা নিয়ে যেটা প্রথমে বা সবার ধারণা যে করোনাতে যেটা মৃত্যু বা করোনা যে সিরিয়াস ডিজিজ, দ্যাট ইজ মোর কমন ইন দি এল্ডারলি পিপল, বয়োজ্যেষ্ঠ মানুষদের এইটা বেশি হচ্ছে। সেটা যেমন কিছুটা ক্ষেত্রে সঠিক, এর সাথে কিন্তু এটাও আছে যে সব ক্ষেত্রে কিন্তু শুধু সেটা হচ্ছে না, আমাদের কিন্তু অনেক ইয়াং লোকজনও অসুস্থ হয়েছে, সিরিয়াস হয়েছে, গুরুতরভাবে অসুস্থ হয়েছে। তো সেইটা তোমাকে মাথায় রাখতে হবে। তার সাথে আরেকটা জিনিস যেটা, যে শুধু আমি একজন ইয়াং পার্সন বলে আমি ওয়াই আই এম সেইং দিস ইজ বিকজ আমি জানি যে সৌরভের যে ফ্যান ফলোয়িং যারা দেখছে তারা হয়তো বেশিরভাগই ইয়াঙ্গার জেনারেশন, ইয়াঙ্গার এজ গ্রুপ। তো তাদের এটা অ্যাড্রেস করা যে তোমার হয়তো মনে হতে পারে যে আমার তো কোনো কোমরবিডিটি নেই, আমার বয়স কম আছে, আমার কিছু হবে না, কিন্তু শুধু তোমার ব্যাপার না, এটা কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিরও ব্যাপার। তুমি আজকে যদি ইনফেক্টেড হও, তোমার আশেপাশে কিন্তু আরও 20টা লোক আছে। তো সেই 20 জনের মধ্যে একজন বয়স্ক ভদ্রলোকও থাকতে পারেন, একজন 1 বছরের বাচ্চা থাকতে পারে, একজন প্রেগনেন্ট লেডি থাকতে পারেন, বা একজন কোনো অন্য আদার অসুখে অসুস্থ একজন থাকতে পারেন, যারা কিন্তু মোর এক্সপোজ টু দ্য রিস্ক, যাদের কিন্তু এই অসুখের রিস্ক বেশি, যাদের কিন্তু এই করোনা যদি হয় তখন কিন্তু সেটা অনেক বেশি রিস্কি হয়ে যায় তাদের মধ্যে। তো সেক্ষেত্রে তুমি নিজেকে তো বাঁচিয়ে চলতেই হবে, তোমাকে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে আমার থেকে যেন অন্য কেউ ইনফেক্টেড না হয়। সেই জিনিসটা কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমাদের মেনটেন করা দরকার, এবং তার জন্যই সোশ্যাল ডিস্টেন্সিং, পার্সোনাল প্রোটেকশন যা যা দরকার সেগুলো আমাদের নিতে হবে। না হয় কয়েকদিন ভিড় জায়গায় গেলাম না, না হয় কয়েকদিন পাব বার রেস্টুরেন্টসগুলো অ্যাভয়েড করলাম, না হয় কয়েকদিন সিনেমা হলে সিনেমা দেখলাম না। সৌরভের সব সিরিজ তো অনলাইনেই আসে, ওয়েব প্ল্যাটফর্মে আসে, কয়েকদিন বাড়িতে বসে দেখলাম ওয়েব সিরিজ। তো that's the thing that you should be maintaining, and নিশ্চয়ই আশা করা যায় যে যত দিন যাবে তত আমাদের ভ্যাকসিনস অ্যাভেলেবল হবে, ওষুধপত্র আরও বেটার অ্যাভেলেবল হবে, আমরা আরও বেটার আইডিয়াটা পাবো অ্যাবাউট দ্য ডিজিজ। তো সেক্ষেত্রে উইথ টাইম নিশ্চয়ই করোনার সিভিয়ারিটিটাও আস্তে আস্তে কম হবে, কিন্তু টিল দেন কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ ম্যানেজিং করোনা। তোমার কিন্তু সেইটা ডেফিনেটলি মাথায় রাখতে হবে, সেটা
সকলকে রিকোয়েস্ট যে সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস মেনে চলো, বারবার হ্যান্ড স্যানিটাইজ করো, প্লিজ ওয়্যার আ মাস্ক। তুমি যদি পাবলিক প্লেসে আছো তাহলে মাস্ক পরো, কারণ তুমি নিজের প্রোটেকশনের থেকেও তোমার আশেপাশে সকলকে প্রোটেক্ট করাও তোমার একটা কাজ, তোমার সেটা দায়িত্বের মধ্যে পড়ে। থ্যাংক ইউ সো মাচ অরিত্র ফর বিং অন মাই শো। থ্যাংক ইউ বন্ধু, যেন আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, তুই সেটা। এবং আশা করি আমার জনতা বা মানুষজন প্রচণ্ড উপকৃত হয়েছে তোর এই কথাগুলো শুনে, এবং আশা করি ভুল ভ্রান্তি সব কেটে যাবে এই ভিডিওটা দেখার পর। থ্যাংক ইউ সো মাচ অরিত্র। টাটা, স্টে সেফ, স্টে হ্যাপি। ওয়েল, দ্যাট ইজ ইট। আজকের এপিসোড এখানেই শেষ করছি, এবং আশা করি অনেক কথা জানতে পারলেন স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ, এবং উপকৃত হলেন। উপকৃত যদি হন তাহলে প্লিজ এই কথাগুলো আপনার বন্ধুদেরকে বলবেন যে এইটা হলো সত্য, এবং পারলে ভিডিওটা শেয়ার করবেন, এবং দ্য বঙ্গ নিউজ ফলো করবেন, এবং ভিডিওগুলো যেরকমভাবে ভালোবাসি সেভাবে ভালোবাসতে থাকুন। এর পরের এপিসোডের জন্য আবার অপেক্ষা করুন। আর একটা স্টোরি নিয়ে আমি ফিরে আসবো। ততক্ষণ